নমস্কার, ভিশন 24-এ আমরা আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফাইল, যে সমস্ত নথি প্রথম ভারতবর্ষের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে অর্থাৎ গবেষকদের জন্য, সাংবাদিকদের জন্য এবং তামাম দেশবাসীর জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। এবং এই সমস্ত ফাইলের মধ্যে কৌতূহল রয়েছে সব স্তরের মানুষের। আপনারা জানেন ভিশন 24 লাগাতার এই দাবি জানিয়ে এসছেন, দেশ জুড়ে আন্দোলন হয়েছে, তারই আমরা স্বীকৃতি পেয়েছি এই ফাইল প্রকাশের মাধ্যমে। আমাদের সঙ্গে আছে অজয় চক্রবর্তী, আছে রায়শ্রী চৌধুরী। আমরা এই আলোচনা চলবে এবং আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ফোন আমরা নিয়ে নেব। নিশ্চয়ই। আচ্ছা, আমরা এই যে ফাইলটা প্রকাশিত হতে যাচ্ছে, অতীতে বিধানচন্দ্র রায় ছিলেন প্রফুল্ল সেন, শ্বেতশঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। কেউ এই সাহসটুকু দেখাতে পারলেন না এই সম্পর্কে ফাইল প্রকাশের ব্যাপারে, তাই নাকি? শুধু সাহস বললেও হবে না এখানে, যেহেতু আমার মনে হচ্ছে যে দেখুন সবে বিধানচন্দ্র রায় বা এদের কথা যদি আমরা ভাবি, তো সদ্য স্বাধীনতা পেয়েছি সেই সময়। তো সেই সময় মনে হয় না যে একটা মানে এখন যদি আমরা চাপের কথাটা বলি, আমরা বিভিন্ন অনুষ্ঠানেও আমরা বলেছি, আপনিও বলেছেন অনেক অনুষ্ঠানে, যে চাপ আমরা হয়তো একটা অদৃশ্য চাপ বা একটা অদৃশ্য আইন আমাদের মধ্যে রয়েছে, যেটা চাপ তখন একদম টাটকা ছিল, একদম তারা সেই টাটকা আগুনটাতে হাত দিতে ভয় পেয়েছিল। কিন্তু আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি। হ্যাঁ, কি এমন চাপ থাকতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দেশবাসী জানতে চায়, ঠিক আছে, দিল্লিতে চাপ থাকতে পারে, এটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যে যে ফাইল ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসা কি খুব অসম্ভব ছিল? আমার মনে হয় যে সবকিছু রিলেটেড। কেন রিলেটেড আমার মনে হয়েছে এটা, আমি জানি না ফাইলে কি আছে, জানি না ফাইলে ঠিক কি আছে তো এবং কতটা টিকে আছে। আপনি ডিপোনেন্ট হিসেবে, জাস্টিস মুখার্জি কমিশনের ডিপোনেন্ট হিসেবে আপনার কোনো এই ব্যাপারে আইডিয়া? ফাইল এসেছিল, বিভিন্ন রকমের ফাইল, তার পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি আমাদের ভিশন 24 দপ্তরে আছে, আমাদের সে নথি আছে। যদি কোনো কাগজ অন্তত অন্য থেকে এদিক ওদিক হয়, সে একটা অবকাশ থেকে যাচ্ছে আমাদের। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, রাজনীতি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই 64টা ফাইলই আছে তো, কারণ আরো অনেক ফাইল থাকার কথা না। কিছুদিন আগে একটা টিভি শোতে দেখছিলাম যে উল্লেখ হয়েছিল, এবং আমি আমাদের আসানসোল স্টুডিও থেকেও আমি টেলিকাস্ট একটা শুট করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম শ্যাডো ফাইলের উল্লেখ। আপনি বোধহয় বলেছিলেন তো শ্যাডো ফাইল সম্বন্ধে, তারপর আমার কাছে ক্লিয়ার করলেন, আপনার ফোনে নেওয়া হয়েছিল। তো শ্যাডো ফাইল নামে একটা তাহলে জিনিস বস্তু রয়েছে, যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে শ্যাডো ফাইল থেকে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি। শ্যাডো ফাইলের কনসেপ্টটা যতটুকু বুঝেছি, ডুপ্লিকেট ফাইল হিসেবেও মনোজ মুখার্জি কমিশনে লেখা আছে কোনো ডুপ্লিকেট বলে। কিন্তু মনোজ মুখার্জি কমিশনে একটা ওরা সব ডিপোনেন্টদের দিয়েছিল, তাতে খুব পরিষ্কার করে বলেছে যে কিছু কিছু ফাইল ডিস্ট্রয় করা হয়েছে। এখন এই ডিস্ট্রয় করা ফাইলের একটা ফটোকপি কাভারটা দেওয়া হয়েছে এবং বলছে 2-3 লাখ ডিস্ট্রয় করা হয়েছে। এই কাভারটা ছোটটুকু রয়েছে, কিন্তু ভেতরের কি ডিটেলস এইটা কিন্তু কোথাও নেই। ফলে আমরা শুধু কাভারের সাবজেক্টটা জানতে পারছি, টপিকটা জানতে পারছি। এবার বলি, আপনি যেটা এখনই বললেন, রায়শুদি জানি না একমত হবেন কিনা ব্যাপারটাতে, যে আমার মনে হয় যে সবের সঙ্গে রিলেটেড আছে। কেন রিলেটেড? কারণ পশ্চিমবঙ্গ সরকারে, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু নেতাজির বাসভবন, ঠিক কথা, তাই তো? আমরা অ্যানিটা ব্রিজেটির ব্যাপারটাও কিন্তু এই বাড়ি থেকেই শুরু হবে, বিকজ সে এই বাড়িতেই এসেছে। জওহরলাল নেহরুর কাছে কদিন ছিল আমি জানি না, কারণ ফার্স্ট ভিজিট জওহরলাল নেহরুই করাচ্ছে, আমরা স্টেটসম্যানে ফলো করি। একটু বলি, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে 49 এর সালমার্গে ফার্স্ট বলা হয় নেতাজি নাকি 8 বছরের এক পুত্র সন্তান আছে এবং উনি নাকি বিবাহ করেছেন ইত্যাদি। তখন শরৎ বোস বেঁচে ছিলেন, তিনি প্রতিবাদ করলেন, ফরওয়ার্ড ব্লকের রামগতি রামগুলি প্রতিবাদ করলেন, শরৎ বসু মারা গেলেন, তারপরে হঠাৎ পুত্র থেকে দেখা গেল কন্যা আছে। এবার ওই সময়ের ফাইলটা প্রকাশ করছে, সাহিত্যে আমাদের একটা আগ্রহ থাকবে না। শুধু তাই নয়, তুমি যেটা বলছো রাইটলি বলেছো, খুব রাইট। শুধু বাড়ি থেকে কেন কনস্পিরেসিটা না, এখান থেকে আমাদের দেখতে হবে কেন হঠাৎ করে চরিত্র হনন শুধু উদ্দেশ্য থাকতে পারে না, ঠিক অন্তত আমার মনে হয়। অর্থনৈতিক ব্যাপারে জড়িত আছে, কারণ আমরা শুনেছি আজাদ হিন্দের ফান্ড প্রচুর ছিল এবং বকলমে সেটা পারিবারিক লোকজনদের প্রাপ্য, তাই তো? তাদের একটা সেখানে রাইট থেকে যায়
পলিটিক্যালি না হোক, সোশ্যালি না হোক, ইকোনমিক্যালি না হোক, মরালি তাদের একটা রাইট থেকে যায়। নেতাজি যারা ভাই এবং তাদের ভাইদের যারা সন্তানাদি রয়েছে, দে হ্যাভ সাম মরাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হিজ পলিটিক্যাল লেগাসি, বা যা যা উনি এবারে তাদেরকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য মেবি দিস কাইন্ড অফ একটা স্টোরি। এখন আমরা যে ভগবান যে অ্যাঙ্গেল যেটা আমরা জানি, সেখানে যে তথ্য আমরা পেয়েছি, সেখানে দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু ওরফে ভগবানজি বলছেন যে শান্তিনিকেতন বোলপুর হয়ে উনি গেছেন এবং শেষ পাত্রটুকু ঋষি কবির কাছ থেকে নিয়ে গেছিলেন। আবার এখানে যখন ম্যাচ করছে একটা সাংঘাতিক তথ্য, সিআইএ, আমরা জানি আমেরিকার গোয়েন্দা সংস্থা, সেই সিআইএ নথি বা সিআইএর আগের সংস্থার নাম ছিল ওএসএস, অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিস। তাদের নথিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। সেখানে কিন্তু এই আমাদের প্রচলিত গল্প আছে, ড্রাইভ করে কোনো ভাইপো চালিয়ে নিয়ে গেছে, এই তথ্য নেই। কিন্তু কিন্তু একটা জিনিস জয়ন্তদা, এখানে আমি একটু বলছি, ইন্টারাপ্ট করছি, যে আমরা দেখেছি শোলমারির ঘটনা, ফাইলের সঙ্গে শোলমারিটা একটা নিশ্চয়ই বড় ম্যাটার, অবশ্যই খুব প্রশ্ন, বেঙ্গলের ফাইল একদম। এবারে শোলমারির ঘটনাতে আমরা পাচ্ছি যে সর্বানন্দজি, আমরা একাধিকবার আলোচনা হয়েছে যে ডামি ইউজ করতেন, তো ডামি ইউজ করতেন এবং ডামি নিশ্চয়ই সুভাষচন্দ্র বোসের টোটাল অ্যাটিটিউডটা রাখতে পারবেন না, তার কাছে তথ্য এক্সাক্ট 100 থেকে 100% আসতে পারে না, তা 19-20 হবেই। এইবারে সুভাষচন্দ্রের আমরা যদি পুরো ব্যাপারটাকে দেখি, তখন দেখতে পাবো সুভাষচন্দ্র কিন্তু খুব অন্যভাবে কাজকর্ম করতেন। যে কিছু লোককে বললেন যে আমি এখানে যাচ্ছি, ওকে বললো ওখানে যাচ্ছি, ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে যাবো, কিন্তু গেলেন টোটালি অন্য। তো এবারে যে কথা ভগবানজি বলছেন, সে কথাটাও তো হতে পারে যে এটাকেও একটা খেলা খেলে উনি বেরিয়ে গেছেন। নিশ্চয়ই হতেই পারে। আমরা মুক্তমনে সব ব্যাপারটাই দেখছি। অযোগ্য মনে আছে নিশ্চয়ই যে আমরা এই চ্যানেলে আলোচনা করেছিলাম যে আইবি ডিরেক্টরকে নিয়ে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নিয়ে, এবং তার স্টোপিং করা হয়েছিল সৌরমারি আশ্রমে। কিন্তু একটা সংখ্যা থেকে যাচ্ছে যে আমরা যেটা প্রাক্তন ডিরেক্টরকেও নিয়ে এসেছিলাম, আমাদের আর্কাইভের ডিরেক্টর ছিলেন বেঙ্গলের আর্কাইভের, তিনি বললেন যে 60 সালের পর থেকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয়নি, ফাইল ছড়িয়ে ছিটিয়ে। সেটাই তো খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে রেস্টোরেশন অফ ভাইটাল ডকুমেন্টস, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে হয়ে গিয়ে থাকে, যে আজ থেকে 600 বছর আগে, 1000 বছর আগেও তাদের রেকর্ডস অ্যাবসলিউটলি রেস্টোর্ড অ্যান্ড প্রিজার্ভ কারেক্টলি, সেই অ্যাকিউরেসি লেভেলে রেকর্ডস আমাদের এখানে না থাকাতে কি হয়, যারা আমাদের ওপর হুকুমত চালায় তারা খুব ইজিলি সেটা চালাতে পারে। সেই জন্য এই যে 64টি ফাইলের ব্যাপার, ডিক্লাসিফিকেশনের ব্যাপার, অফকোর্স আমরা সাধুবাদ দিতে বাধ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে, কেন আমরা বুঝতেই পারছি যে যারা নাকি কনস্পিরেটিং ফ্যামিলিজ বা পার্টিস, পলিটিক্যাল পার্টি, সবাই নিশ্চয়ই তার উপর ডাইরেক্ট ইনডাইরেক্ট চাপ সৃষ্টি করছে যাতে উনি ডিক্লাসিফাই না করেন, কিন্তু সেটাকে অতিক্রম করে উনি যে অ্যানাউন্স করেছেন অ্যান্ড শি ইজ গোয়িং অ্যাহেড উইথ ইট, সেজন্য অনেকেই ওনাকে সাধুবাদ। কিন্তু কন্টেন্ট সম্বন্ধে একটা প্রশ্ন থেকেই যায়, যেরকম জয়ন্তদা আপনাদের তো ডিপোনেন্ট হিসেবে আপনারা একটা কপি পেয়েছিলেন বা আপনাদের কিছু তো ইনফরমেশন আছে। 64টা ফাইল আমি শুনেছি 12টা প্যাকেটে ওয়েস্ট বেঙ্গল তৎকালীন স্ট্যাটাস রিপোর্টে জানা যাচ্ছে। তো সেই অনুযায়ী যদি দেখা যায় যে ইট ইজ ম্যাচিং, তাহলে তো বলবো ইটস ওকে, তাহলে দেশের মানুষের আংশিক হলেও কিছুটা সত্য আমরা জানতে পারবো। 2004 সাল পর্যন্ত যা পাওয়া গেছে, তারপরে কিছু হয়েছে কিনা বা তার অনেক আগে, কিন্তু 2004 সাল পর্যন্ত পাওয়া গেলে সেটা তো আমি রাজ্য সরকারের ফাইলের ডিটেলটা পাচ্ছি না। না, সেটা তো কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাবো। ফাইলগুলো গেছিল। এবার কথা হচ্ছে, আপনি একটা প্রশ্ন করলেন একটু আগে যে ফাইল বেরোচ্ছিল না কেন, বা বেঙ্গল, তো এটা তো কারণ হতে পারে যে আমাদের, আমি জানি রায় শুধু বেটার বলতে পারবেন, কমনওয়েলথ রিলেশনের ব্যাপার ব্যাপার আছে। এবং আপনি কি বলছেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতের অঙ্গরাজ্য, তো এটা কোনোদিনই বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় যে এখানে যারা রুলিং পার্টি বা যারা সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, তাদের কোনো অনুমোদন বা তাদের কোনো টাই আপ নেই উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অফকোর্স টাই আপ আছে,
অফকোর্স টাই আপ আছে, অফকোর্স লিঙ্কড, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো মানে পুরো পাওয়ার বাঁধা আছে কমনওয়েলথের কাছে। ইনডাইরেক্টলি সেটা রাজ্য সরকার অব্দি পার্কুলেট করে। শুধু তাই না, এখানকার পাস্ট কিছু যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, যারা পাস্ট পলিটিক্যাল পার্টিজ রুল করেছেন, ডেফিনেটলি তাদের ইনভলভমেন্ট ইন দ্য কনস্পিরেসি ছিল। আপনারা সবাই জানেন কংগ্রেস যতদিন রুল করেছে, কংগ্রেস ইজ ওয়ান অফ দ্য কংগ্রেস লিডারশিপ ইজ ওয়ান অফ দ্য মেন কনস্পিরেটর্স অফ নেতাজির ডিসঅ্যাপিয়ারেন্স। তাছাড়া ধরুন কমিউনিস্ট পার্টি যারা রুল করেছেন, জ্যোতিবাবু অ্যান্ড পার্টি, ওনারা তো পুরোই নেতাজিকে তো তোজো কুকুর বলেছেন। আচ্ছা, একটা বিষয় কিন্তু আমাদের ডিক্লাসিফিকেশনে যে ঢেউ উঠেছে, যে একটা বিষয় কিন্তু ঠিকমতো সামনে আসছে না, সেটা হচ্ছে যে আইবি গোয়েন্দারা যে রিপোর্টটা লিখতেন, হ্যাঁ, সেটা যে সবসময় 100% রাইট সেটা কিন্তু নাও হতে পারে, বহু ক্ষেত্রে ম্যানিপুলেটেড হয়, হতে পারে। হ্যাঁ হতে পারে। যেমন ভগবানজির ক্ষেত্রে আমরা জানি সেখানকার যে রিপোর্টগুলো অন্তত এসেছিল জানা গেছে, তাতে বলা হচ্ছে সম্ভবত আইনের উচ্চ পদে কেউ আছেন কিন্তু সত্য কথাটা হয়তো লিখতে পারেননি। এক, আবার দেখা যাচ্ছে অনেক সময় যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নেতাজিকে রক্ষা করবার জন্য কোনো কোনো এই দেশীয় গোয়েন্দা তারা কিন্তু সাহায্য করেছে। আমি একটা উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ হচ্ছে যে নেতাজিকে যখন ওয়েলিংটন স্কোয়ারে যাচ্ছেন পদত্যাগ করতে, দ্বিতীয়বারে কংগ্রেস সভাপতির পদ, তার গাড়ি চালাতেন খুব কাছের ভাইপো রঞ্জিত বসু বা কার্তিক, সুরেশচন্দ্র বসুর বড় ছেলে, তার মুখ থেকে শোনা। ওই গাড়িটা ড্রাইভটা উনি করতেন, রঞ্জিত বসু। এইবার যেদিন ওয়েলিংটন স্কোয়ারে যাবেন, পদত্যাগপত্র সমস্ত রেডি, তার আগের দিন রঞ্জিত বসুকে কোনো একজন বাঙালি গোয়েন্দা কিছু তথ্য বলেছিলেন। পরের দিন যখন ওয়েলিংটন স্কোয়ারে এলগিন রোডের বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়েছেন, তখন উনি উল্টো রাস্তায় যাচ্ছেন, চিরাচরিত যে রাস্তায় বেরোন সে রাস্তায় যাননি। তখন সুভাষচন্দ্র নারায়ণ বাবু কার্তিকের পিঠে হাত দিয়ে বলছে, এই ঝাঁকুনি দিয়েছে, কোথায় যাচ্ছ? তখন ঘাড় ঘুরিয়ে রঞ্জিত বসু উনি বলেছিলেন, মানে কার্তিক, ঠান্ডা চুপ করে থাকতে বললো, চুপ করে বসে থাকতে বললো। তখন সুভাষচন্দ্র বসু ইঙ্গিত পেয়ে চুপ করে গেলেন। তারপরে ওয়েলিংটন স্কোয়ারের কাণ্ড আমরা জানি, সেখানে সেই পদ প্রস্তাব, তারপরে গান, অনেক নাটক হলো, সরোজিনী নায়ক প্রত্যাখ্যান করলেন, বাবু রাজেন্দ্র প্রসাদ রাজি হয়ে গেলেন সভাপতি হওয়ার জন্য। তখন প্রচন্ড সব খেপে গেল সমস্ত নেতাজি অনুরাগী যারা, তুমুল বিশৃঙ্খল অবস্থা, তার মধ্যে ওদের প্রাণ রক্ষা করে নির্বিঘ্নে বিধানদার বাড়িতে উনি পৌঁছে দিয়েছিলেন। এইবার যে আসল ঘটনা, যে ওই দিন খবর পাওয়া গেল, রঞ্জিত বসু আমাকে বলেছিলেন যে সুভাষচন্দ্র বসুর উপরে ফিজিক্যাল অ্যাটাক হতো, দুষ্কৃতীরা আঘাত করত, সেই গোপন তথ্যটি গোয়েন্দারা তার নেতাজির ভাইপো রঞ্জিত বসুকে জানিয়ে দিয়েছিলেন। এটাকে আমরা কিভাবে দেখতে পারি? অ্যাকচুয়ালি নেতাজি এমন একটি ব্যক্তিত্ব যে কোনো তাকে কোনো বাউন্ডারিজ দিয়ে সীমাবদ্ধ করা যাবে না। সবাই দেখুন, আমাদের সোল সার্চিং, আমাদের মানুষ হয়ে আমরা যে জন্মেছি, আমরা কোনো আদর্শ ব্যক্তিকে দেখলে কিন্তু মাথা নত করতে বাধ্য। নেতাজি এমন একটি ব্যক্তিত্ব মানে রয়েছেন আমাদের চোখের সামনে যে কোনো মানে তার শত্রুপক্ষ তাকে রেসপেক্ট করে, তাকে যারা এবং কিছু যারা তাকে হিংসা করে তাকে অ্যাকচুয়ালি ভয় করে। যন্ত্র একটা ফোন চলে আসছে, আমরা ফোনটা নিয়ে নিই। हेलो, हाँ नमस्कार सुभाष चंद्र जी, मैं विजन 24 से बात कर रहा हूँ। हाँ बताइए जी। जी नमस्कार। मैं ये पूछना चाहता हूँ आपसे एक सवाल कि अभी आप सुने होंगे कि पश्चिम बंगाल के मुख्यमंत्री माननीय ममता बनर्जी जी ने यहाँ के जितने भी नेताजी संक्रांत फाइल को डिक्लासिफाई करने का घोषणा की है। हाँ, तो इस विषय में आपका राय क्या है? ये बहुत स्वागत योग्य निर्णय है और हम तो अब चाहेंगे कि केंद्रीय सरकार को भी यही वाला कदम उठाना चाहिए और प्रधानमंत्री महोदय को जी। ये जितनी भी ये फाइल केंद्रीय सरकार के पास है उन्हें डिक्लासिफाई करना चाहिए। और मैं एक बात और कहना चाहूंगा जी। कि केंद्रीय सूचना आयोग ने मेरे इस पिटीशन पे डिक्लासिफिकेशन ऑफ फाइल्स रिलेटिंग टू नेताजी सुभाष चंद्र बोस, इस पे हियरिंग हो गई थी 26 अगस्त को, पर निर्णय सुरक्षित है। और वहाँ पे प्रधानमंत्री कार्यालय की तरफ से तर्क दिए गए तो बिल्कुल सही नहीं है। उन्होंने कहा हमारे विदेशों से संबंध प्रभावित होंगे। देखिए इसमें कहाँ तक सच्चाई है। 70 साल पहले हम ब्रिटेन के गुलाम थे, आज उसके मित्र हैं। 70 साल पहले जिन देशों में कम्युनिज्म या तानाशाही रही होगी वहां पे आज डेमोक्रेसी है।
और इसके अलावा भी एक सेक्शन 82 है आरटीआई एक्ट का, जो कि कहता है पब्लिक इंटरेस्ट ओवरवेज द हार्म प्रोटेक्टेड, तो इंफॉर्मेशन प्रोवाइड की जाएगी। और ये इस मामले में क्योंकि जनता में बहुत आक्रोश और उत्सुकता है, तो डेफिनेटली इसमें बहुत ज्यादा पब्लिक इंटरेस्ट है, और इसीलिए माननीय प्रधानमंत्री जी ने नेताजी के परिवार के सदस्यों से बातचीत करी भी है और उन्हें फिर बातचीत का शायद टेलीफोन पहुंचा है। तो हमारा तो यही निवेदन है कि माननीय प्रधानमंत्री महोदय भी, जैसे कि आदरणीय ममता बनर्जी जी ने ये स्वागत योग्य कदम उठाया है, उसी तरीके का एक कदम उठाएं और जितनी भी फाइल सेंट्रल गवर्नमेंट के पास है उन्हें डिक्लासिफाई जी। सुभाष जी, इस नजर से आपको क्या लगता है कि इस फाइल, राज्य सरकार की फाइल डिक्लासिफाई होने के बाद क्या केंद्र पे इसमें कोई असर पड़ेगा? देखिए, असर तो तुरंत पड़ गया, इसीलिए प्रधानमंत्री कार्यालय से फोन गया है, जैसे कि न्यूज़पेपर रिपोर्ट है कि उनकी फैमिली मेंबर्स के पास फोन गया है प्रधानमंत्री कार्यालय से। तो असर तो तुरंत पड़ा है, ऐसा नहीं है कि असर नहीं पड़ा। और केंद्रीय सूचना आयोग ने भी मेरी जो पिटीशन है वो आउट ऑफ टर्न हियरिंग की सुनवाई करी थी, पर यह है कि ऑर्डर अभी तक रिजर्व है, जो कि ऑर्डर अब तक आ जाना चाहिए था, और हम तो उम्मीद कर रहे हैं कि हमारे फेवर में एक ऑर्डर मिलेगा केंद्रीय सूचना आयोग का, क्योंकि जो मुख्य सूचना आयुक्त है उन्होंने शपथ लेने के बाद ये कहा था कि वो भी डिक्लासिफिकेशन के फेवर में है। और एक बात और है, जो इस समय सेंटर में रूलिंग पार्टी है उसके शीर्षस्थ नेताओं ने लोकसभा चुनाव से पहले लगातार इस बात की मांग करी थी कि नेता से संबंधित जो भी फाइलें हैं उन्हें डिक्लासिफाई कर जाए। और आज भी जो सेंटर की रूलिंग पार्टी है उसके कई वरिष्ठ नेता बार बार समय समय पे, जैसे कि हरियाणा के मंत्री हैं श्री अनिल विज, वो समय समय पे इस बात की मांग करते जा रहे हैं कि नेताजी सुभाष चंद्र बोस से संबंधित फाइल डिक्लासिफाई की जाए। और हमारा तो ये भी कहना है कि नेताजी सुभाष चंद्र बोस और अन्य स्वाधीनता सेनानी जैसे कि शहीद भगत सिंह, चंद्रशेखर आजाद, लाला लाजपत राय, शुक्ल था, उनको वो वाला सम्मान नहीं मिला पिछले 70 साल में जो कि वास्तव में वो डिजर्व करते थे। तो इसलिए ये फाइल्स भी डिक्लासिफाई की जाए और उन्हें भी समुचित सम्मान दिया जाए, जैसा कि एक व्यक्ति विशेष को ही देने से कोई नतीजा नहीं निकलता है। जी बिल्कुल, बहुत बहुत धन्यवाद सुभाष जी। हेलो, डॉक्टर राजीव श्रीवास्तव जी बात कर रहे हैं? जी बोल रहे हैं। जी, मैं विजन 24 चैनल से बात कर रहा हूँ। जी नमस्कार। मैं एक सवाल आपसे पूछना चाहता हूं कि यहाँ आप सुने होंगे कि पश्चिम बंगाल के मुख्यमंत्री माननीय श्री ममता बनर्जी ने घोषणा की है कि ये अगले शुक्रवार को नेताजी के सारे फाइल को डिक्लासिफाई करने वाले हैं। जी, जनता कमीशन के कर्णधार होने के नाते आपका इस विषय में क्या राय है? देखिए, अभी तक तो पूरे हिंदुस्तान में ममता बनर्जी ऐसी मुख्यमंत्री है जी जिन्होंने ये फैसला लिया कि नेताजी सुभाष चंद्र बोस से संबंधित 64 फाइलों को खोला जाएगा। जी, इससे पूरे देश में अपार हर्ष है। और जनता कमीशन, बाद में जब जनता कमीशन बना था तो ये तय हुआ था कि अगर सरकार या कोई भी सरकार अगर नेताजी सुभाष चंद्र बोस को खोजने में कामयाब नहीं हुई तो जनता कमीशन इस काम को करेगी। जी, लेकिन बहुत खुशी है कि ममता बनर्जी नेताजी सुभाष चंद्र बोस की 64 फाइलों को खोल रही है। इससे जितने भी सुभाष के फॉलोअर्स हैं या नेताजी सुभाष चंद्र बोस के विचारक हैं, मानने वाले हैं, सुभाष चिंतक हैं, सुभाषवादी हैं, सबमें बहुत खुशी है। और ये हम लोग देख रहे हैं कि शुक्रवार को जो फाइल खुलेगी 18 तारीख को, इस फाइल से निकलता क्या है, क्योंकि बहुत सारे लोगों के जो आइकान है वो ध्वस्त होने वाले हैं, जिनको उस समय का हीरो बनाया गया था। हो सकता है कि आजादी के बाद के जो हीरो हों जिन्होंने नेताजी सुभाष चंद्र बोस की फाइलों को गुमशुदा रखने में और नेताजी सुभाष चंद्र बोस के गायब होने में जिनकी रुचि रही हो, अब उनका नकाब चेहरे पर से उतरेगा। ये हम लोग देख रहे हैं कि 18 तारीख को आखिर होगा क्या। जी बिल्कुल। आपको क्या ये नहीं लगता कि केंद्रीय सरकार की फाइल भी इसी बीच ये घोषणा, केंद्रीय सरकार की जो फाइल्स हैं ये भी घोषणा कर देना चाहिए केंद्रीय सरकार को कि वो फाइल भी डिक्लासिफाई कर दिया जाए? निश्चित तौर पर किसी भी सरकार के पास अगर नेताजी सुभाष चंद्र बोस से संबंधित फाइल है तो आजाद हिंद सरकार की और नेताजी सुभाष चंद्र बोस की सभी फाइलों को खोलना चाहिए। इसलिए खोलना चाहिए कि आखिर पता चले कि देश के
आजादी का महानायक कौन है और देश को आजाद वास्तविक रूप से किसने दिलाया। जी। जिस तरह से आजाद हिंद सरकार बनी थी, जो पहली सरकार थी जिसको नेताजी सुभाष चंद्र बोस ने फॉर्म किया था, उस सरकार ने क्या क्या फैसले लिए थे। इस सरकार से अंग्रेजी हुकूमत के दौरान क्या ऐसे फैसले हुए थे जिससे हमारे देश को उन्होंने आजादी दी 1947 में। तो ये जब खुल जाएगा, सारा राज खुल जाएगा, रहस्य खुल जाएगा, तो जितने जो तथा कथित तो काल आजादी के नायक बने हुए हैं उनकी पोल खुल जाएगी पूरी तरह से। जी बिल्कुल। तो इसलिए हम लोग सारे लोग ये मांग करते हैं कि केंद्र सरकार भी इस फाइल को खोले। जी, इसमें क्या आपको लगता है कि गुमनामी बाबा के संपर्क के जितने भी तथ्य हैं ये भी बाहर निकल के आएंगे? निश्चित तौर पर गुमनामी बाबा का भी जो तथ्य है, गुमनामी बाबा से संबंधित जितनी चीजें हैं उसको भी मुख्यमंत्री ने कहा था कि खोले, उनको भी ओपन करेंगे, लेकिन अभी तक वो ओपन नहीं हो पाई है। लेकिन जो भी थोड़ी थोड़ी चीजें निकल कर बाहर आ रही हैं वो नेताजी सुभाष चंद्र बोस से ही संबंधित है। तो ये पता तो चले कि गुमनामी बाबा थे या रसिया में उनकी मृत्यु हुई थी या क्या हुआ था कि देश को आजाद कराने वाला इतना बड़ा महानायक जिसे कि सारा देश कर्जदार है जिसका, उसका आखिर हुआ क्या, ये तो पता चले कम से कम। बिल्कुल, बहुत बहुत धन्यवाद राजीव श्रीवास्तव जी। हेलो हेलो हेलो, नमस्कार अक्रम जी, मैं पश्चिम बंगाल से विजन 24 चैनल से बात कर रहा हूँ। हाँ जी, कहिए सर। नमस्कार, आपको एक सवाल हम लोगों की तरफ से पूछना है कि आप सुने होंगे कि पश्चिम बंगाल के मुख्यमंत्री माननीय श्री ममता बनर्जी मैंने सुना था, मैंने खबर में भी सुना था। जी, ये घोषणा किए हैं कि अगले शुक्रवार को नेताजी की सारी फाइल वो डिक्लासिफाई करने वाली है। तो इस विषय में आपका और आपके पिता नेताजी की ड्राइवर कर्नल निजामुद्दीन जी, इनका क्या राय है? देखिए, बाबूजी तो बहुत पहले से इस चीज के लिए, मतलब कि बाबूजी ने आवाज उठाई कि नेताजी की सारी फाइलें ओपन किया जाए ताकि मैं अपनी जिंदगी में रह के उस फाइल के बारे में सुन सकूं कि कहां तक उस फाइल में सच्चाई है। जी। तो कहां तक उस फाइल में सच्चाई है, बाबूजी ये चाहते रहे और आज भी बाबूजी चाहते हैं। अच्छा। और बहुत बार बाबूजी तो मुझे बचपन से चीजें बताते रहे, तो आज तो बाबूजी कम सुनते हैं और याददाश्त भी उनकी खत्म हो गई है, लेकिन जो जो चीजें हमें बताए थे हमें आज भी याद है। एक चीज याद है, जो चीज बाबूजी बताए थे, जो घटना हुई थी बाबूजी के साथ, हर चीज हमें याद है। अच्छा। तो बाबूजी चाहते हैं कि उस फाइल को ओपन हो और उसमें क्या सच्चाई है वो हम अपनी जिंदगी में उसके बारे में हम सुन लें और देख लें ताकि हमें भी सुकून हो जाए। बस आपको क्या लगता है इस बीच केंद्रीय सरकार के भी तरफ से कोई घोषणा आने वाली है? आपको लगता है ये किसके? केंद्रीय सरकार की तरफ से? जी, उम्मीद तो है जी कि शायद कोई घोषणा हो। बहुत बहुत धन्यवाद अकरम जी। जी जी जी, चलो ठीक है जी, जय हिंद। जय हिंद। हेलो, नमस्कार, शक्ति सिंह जी बात कर रहे हैं? क्या बोल रहा हूँ? जी, मैं विजन 24 चैनल से बात कर रहा हूँ। नमस्कार। जी नमस्कार, बताइए। हाँ जी जी, आप तो सुने होंगे कि पश्चिम बंगाल के मुख्यमंत्री माननीय ममता बनर्जी जी ये घोषणा की है कि अगले शुक्रवार को वो सारे फाइल को राज्य सरकार के पास जितने हैं वो डिक्लासिफाई कर रहे हैं। तो इस विषय में आपकी राय क्या है? मैं भाई इस निर्णय को मैं स्वागत करता हूँ जी। और आपको क्या ये लगता है कि करता हूँ, ये निर्णय तो बहुत पहले आ जाना चाहिए था उनका। जी बिल्कुल। और आपको क्या लगता है कि इस ये राज्य सरकार की डिक्लासिफिकेशन के आधार पे केंद्र इस विषय में कुछ सोचने में मजबूर हो जाएगा? देखिए, इनके ये घोषणा करने के बाद ही जो है जी, वो केंद्र ने इनके परिवार वालों को मिलने के लिए बुलाया। जी बिल्कुल। ये क्या इंडिकेट करता है? जी जी जी, कहीं ना कहीं से तो केंद्र पर दबाव बढ़ा है। जी बिल्कुल बिल्कुल। तो आप क्या इसमें आशावादी हैं कि बहुत जल्द बहुत कुछ निकलने वाला है? ये पूरी तरह से आप जान लें कि मोदी जी के रहते रहते इसका सारा निष्कर्ष आपके सामने आ जाएगा। जी, इसमें गुमनामी बाबा की जो पूरी सच्चाई है ये जनसाधारण के सामने भी आ जाना चाहिए। बिल्कुल आना चाहिए, बिल्कुल आना चाहिए जी। लेकिन ये जो टर्न आया है जी, इधर जो इतना एक्टिव हुआ सब कुछ मामला पूरा, जी जी जी। ये जो रिट हुई थी हाई कोर्ट में उसके बाद से ही हुआ है ये। अच्छा। उस रिट के फैसले के बाद हुआ है सब कुछ, उसके पहले काफी चीजें बेजान पड़ी थी। जी। अब कम से कम एक सबसे बड़ी बात ये हो गई है कि अब ये विषय कभी खत्म नहीं हो सकता है। जी बिल्कुल। क्योंकि इसमें जो है कोर्ट इन्वॉल्व हो गया है। जी बिल्कुल। और कोर्ट का ऑर्डर है, आज नहीं तो कल इसको मानना ही
जी इससे बच नहीं सकता है कोई। जी बिल्कुल बिल्कुल। धन्यवाद शक्ति सिंह जी, विजन 24 की तरफ से आपको धन्यवाद। थैंक यू। আচ্ছা, এই যে ফাইলগুলো নিয়ে তোলপাড় হচ্ছে, সবসময় যে গোয়েন্দা রিপোর্ট ঠিক হয়নি আমরা আলোচনা করছিলাম, বা এই যে আমরা এই মুহূর্তে যে শক্তি সিং যে কথাটা বললেন যে ফাইলের প্রকাশের ব্যাপারে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে একটা বিভিন্ন নেতা যিনি এরা কাজ করছেন, বিশেষ করে তাদের মধ্যে একটা কিন্তু বেশ রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখুন দাদা, একটা জিনিস আমরা একটু নজর আন্দাজ করে ফেলছি, লোকের কাছে যত যাদের কাছে আমরা যাদের সঙ্গে কথা বলছি, যাদের সঙ্গে কাজ করছি, বেশিরভাগ লোককে দেখছি কিছু কিছু সাবজেক্টটা না খুব ছোট করে দেখা হয়, যে ওটা কোনো মূল নেই, কোনো ব্যাপার নয়, চলো হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আদৌ নয় যদি আমরা একটু ডেপথে যাই। কি রাশিদি, যেমন ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট, কমনওয়েলথ, এগুলো কিন্তু খুব ছোট বিষয় নয়, যেগুলো আমরা এখন কি হবে, ওগুলোই মূল বিষয়, ওগুলোই মূল বিষয়। এবং এইভাবেই নেতৃত্বকে শিক্ষিত করা হয়েছে যাতে এগুলোকে চেপে দেওয়া হয়। এর যে ইম্পর্টেন্স, এর যে রোল, কেন যারাই আমাদের ওপর হুকুমত চালাচ্ছে এখন তারা কিন্তু খুব ক্লেভার লোক, তারা কিন্তু সামনাসামনি সরাসরি কিছু করছে না, তারা তাদের ব্যবসায়ী এবং তাদের অর্থনৈতিকে বাড়াবার জন্য ভারতের ওপর কবজা রাখবার, চিরস্থায়ীভাবে কবজা রাখবার পুরোপুরি চেষ্টা করছে। সেই জন্য তারা সামনে না এসে পরোক্ষভাবে বিভিন্ন অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্গানাইজেশনের মাধ্যমে চাপ সৃষ্টি করে রেখে দিচ্ছে, ইন দ্য নেম অফ হিউম্যান রাইটস, ইন দ্য নেম অফ কমনওয়েলথ, ইন দ্য নেম অফ ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট, এই বিভিন্ন ধরনের ডকুমেন্টাল দিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছে। কাজী সেই জন্যই আমি বললাম কি যে এই 64টা ফাইল যদি সঠিকভাবে ডিক্লাসিফাইড হয় তাহলে পশ্চিমবঙ্গের যে আগেকার যে সুনাম ছিল সততার এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই সমস্ত যে প্রভাবগুলো, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওগুলোকে সম্ভব হবে এবং এটা দেখিয়ে দিয়ে যাবেন যে না, বেঙ্গল ইজ কামিং ব্যাক টু ইটস পাস্ট গ্লোরি। এবং আরেকটা যে ব্যাপার হচ্ছে যে যদি এটা কোনো মাইনে রাখে না, যদি এটা খুব মাইনর একটা জিনিস, কমনওয়েলথ এইসব জিনিসগুলো, তাহলে এগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না কেন আমরা? মাইনর জিনিস তুমি মাস্টার বলছো বটে, আমরা আমি এগুলো কি হবে? আজকে 2015 সাল, আজকে আমার ওয়ার্ল্ড সিচুয়েশন, অনেকেই বলে ওয়ার্ল্ড সিচুয়েশন অনেক ডিফারেন্ট, পাচ্ছি না। পণ্ডিত মল্ল কিন্তু এই কথাটা বলছেন। আমাদের কনস্টিটিউশনাল যে আমাদের ব্যাপারটা রয়েছে, ওখান থেকে আমরা নিজেদের একটা ফ্রেশ বার করতে পারছি না কেন? বিকজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাক্টে যেটা সেই সময় থেকে চলে আসছে, সেগুলো থেকে আমাদের পুরো কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে রেপ্লিকা অফ ইন্ডিয়ান গভর্নেন্স অ্যাক্ট অফ 1935। হ্যাঁ, 1935 সালে যে অ্যাক্ট হয়েছিল তারই একটা রেপ্লিকা। একটা প্রসঙ্গ আমরা যে ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী একটা বড় বোল্ড স্টেপ নিলেন এই ফাইল প্রকাশ করে, সঠিকভাবে কিনা সেটা পরে সময় বলবে। যা করলে দেশের প্রতিরক্ষার কোনো ক্ষতি হবে না, বিদেশি সম্পর্ক কোনো খারাপ হবে না, কোর্ট অ্যান্ড কোর্ট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি নষ্ট হবে না, সেটা হচ্ছে আমাদের কলকাতা রয়েছে ফোর্ট উইলিয়াম কেন্দ্রীয় সরকারের, দিল্লিতে রয়েছে লালকেল্লা। আমরা কি ফোর্ট উইলিয়ামের নামকরণ নেতাজি ফোর্ট কিংবা আজাদ হিন্দ ফোর্ট করতে পারি না? আমরা কি শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ যেটা নেতাজি করেছিল, আন্দামান নিকোবরকে, সেটাকে ফিরিয়ে আনতে পারি না? আমাদের আজকে কি আপনি বলুন তো, আজকে কি একটা নামও আমরা চেঞ্জ করতে পেরেছি ওদের দেওয়া? এটাই আমাদের বিশ্বাস। মানবাধিক যে গান নেতাজির করা, আজকে যে পরমবীর চক্র ইত্যাদি ইত্যাদি জনগণমনে নেতাজির করা, এই ব্যাপারটাতে একটু কন্ট্রোভার্সি আছে, যেটা হচ্ছে জর্জ পঞ্চমের জন্য এই গানটা গাওয়া হয়েছিল। না, এটা কিন্তু তথ্যগত ভুল, এটা তথ্যগত ভুল না, হয়েছিল ঠিকই, কিন্তু আমি এটা জিনিসটাই ডিফার করছি। তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি এটা একটা অপপ্রচার ছাড়া কিচ্ছু না। রবি ঠাকুর নিজে লিখেছেন, আমরা গানটা শেষের দিকটা আমরা শুনি না গানের। তিনি তো ভারত মাতা বলছেন, যেহেতু ব্রাহ্ম ছিলেন, অধিনায়ক বলছেন ভারত ভাগ্য বিধাতা। সেখানে পরের দিকে এটা একটা ভীষণ অন্যায় রবি ঠাকুরের উপর আরোপটা করা হয়েছে। তিনি নাকি পঞ্চমরাজকে বলেছেন, তার ব্যক্তিগত চিঠিপত্র প্রকাশ পেয়েছে, তাতে দেখেছি উনি নিজে বলছেন এটা অতি মিথ্যা। এটা কি উনি দুঃখ পেয়েছেন এতে যে পঞ্চমরাজের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা? একেবারে
এটা একেবারে আদ্যপান্ত মিথ্যাটা অপপ্রচার। জানেন এটা রবি ঠাকুর এটা আমরাও জানি। আমরা জানতাম যে দুর্জয় কবি বলা হয়েছিল, ঠিক তেমন একটা মিথ্যা রবি ঠাকুর যেমন আজকে কার্যকে আমরা দেখতে পাচ্ছি। সংস্থার চেয়ারম্যান ছিলেন, মাঝে মধ্যে রবি ঠাকুরকে বলছেন ব্রিটিশ দালাল, নেতাজিকে বলছেন উনি কার দালাল সেটা প্রশ্ন করতে হবে যে মিস্টার জাস্টিস কারজু আপনি কার দালাল? কালকে ডিবেটে আমি দেখলাম যে একটা কথা উনি খুব জোরের সঙ্গে বলছেন যে ফ্রিডম, এই স্বাধীনতা যুদ্ধে নেতাজির কোনো অবদানই নেই। মানে উনি অজ্ঞতা বলে ক্ষমা করতে হবে না না, ওনাকে ক্ষমা করাই যায় না। উনি হচ্ছেন কি টোটাল অ্যান্টি ন্যাশনাল, আর ওনার মতন লোককেই সাইবেরিয়ান ব্যাপার আছে। আমাদের ভারতবর্ষেরও একটা এরকম ব্যানিশমেন্ট মানে দেশ থেকে বার করে দেওয়ার একটা সিস্টেম করতে হবে, যেখানে নোম্যান্স ল্যান্ডে গিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। এই ধরনের শুধু আমি এই করতে পারছি সেখানে গিয়ে এরা পলিউট করবে। তো আপনি আমরা নিতে পারছি না এই ধরনের এত কোরাপ্টেড। নেতাজির যে গান তর্জমায় করা হয়েছে হিন্দুস্তানি ভাষায়, অসাধারণ। এবার আমরা দেখতে পাচ্ছি নেতাজিকে নির্বাসন করার জন্য সেই সময় ছবি পর্যন্ত টাঙানো হতো না, কোনো আইনে কেন হয়নি। আমরা ঠিক অজয় ঠিকই বলেছো যে কতটুকু আমরা চেঞ্জ করতে পেরেছি, কিন্তু বাংলা তো পথ দেখায়। বাংলা তো কেন্দ্রকে এটা দাবি বা যাওয়া দেওয়ার আশা করতে পারে। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, যদি আমরা আন্দামান নিকোবরে চেঞ্জ করা হোক, ন্যাশনাল চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার মান্যতা দেয়নি। কেন্দ্রীয় সরকার যদিও এক সময় নরসিংহরায়ের আমলে প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন কিছু কংগ্রেস অধিবেশন হয়েছিল, তখন দেখতাম কাগজে বলা হচ্ছে শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ, ওই এক সপ্তাহের জন্য। তারপরে আবার আপনি নাম চেঞ্জ, যেহেতু তো একটা কথা বলি, নাম চেঞ্জ তো অনেক দূরের কথা। আজাদ হিন্দ গভর্নমেন্টকে কজন প্রাধান্যতা পেয়েছে? ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি সেরকম দেখতে গেলে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রেজেন্ট সরকার, যে তারা তো ট্রান্সফার অফ পাওয়ারের অধীনে এসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়েছে, কিন্তু যদি সত্যি স্বাধীন ভারতের সরকার বলতে হয় একমাত্র আজাদ হিন্দ সরকার। সেটা না কমনওয়েলথের দ্বারা অনুপ্রেরিত, না তারা আন্ডার ট্রান্সফার অফ পাওয়ার। তো আমার যেটা মনে হয় যে এখন পার্লামেন্টের যে বহুমত আছে প্রেজেন্ট সরকারের, তারা এই যে কনস্টিটিউশনটাকে একটু অন্যভাবে রেখে দিয়ে যদি আজাদ হিন্দ সরকারের কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করে নেয়, তাহলে দে উইল নট বি আন্ডার দ্য ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট, আর নিদার দে উইল বি টেকনিক্যালি আন্ডার দ্য কমনওয়েলথ। দে আর নট বাউন্ড টু বি আন্ডার দ্য কমনওয়েলথ। কেন এইগুলো সমস্তটাই তো লাইন বাই লাইন দেখুন পরপর যে এসেছে। আপনি তো দিল্লির, আমরা জানি যে দিল্লির বিভিন্ন সংগঠনের সাথে আপনি খুব ঘনিষ্ঠ, এবং সেই অর্থে যে এখন ওখানে অকংগ্রেসী সরকার আছে, তাদের কাছে কোনো দায় নেই নেহরুকৃত কার্যকলাপকে তার ফুটস্টেপ ফলো করা, কোনো দায় নেই। সেক্ষেত্রে কি আপনাদের জনতা বিচার আয়োগের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন গণসংগঠন দিল্লি থেকে আন্দোলন করেছেন, আপনাদের কি তাদেরকে চিন্তা ভাবনার মধ্যে কাজ করা সম্ভব? আমার সম্ভব অজয়? এই যে কথাগুলো আসছে যে আজাদ হিন্দকে সম্ভব, মানে এখন প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি পুরো আজাদ হিন্দ সরকারকে সরকার বলে নিজেরা তারই সরকার হয়ে যায়, তাহলে কি হচ্ছে কমনওয়েলথের আউটপুট এটা নয়, ট্রান্সফার অফ পাওয়ারের উল্টে দেওয়া। হ্যাঁ, প্রভিশনাল গভর্নমেন্ট বিকামস অফিশিয়াল। জয়ন্তরা যে কথাটা বললেন, জয়ন্তরা বলতে চাইলেন যে এই যে টুকরো টুকরো আমাদের যে সংগঠনগুলো হয়েছে এবারে, জনতা কমিশন, আদার্স, এগুলো সব মিলে কি এগুলো তো দাবি তোলা যায় না? নিশ্চয়ই দাবি তোলা যায়, নিশ্চয়ই দাবি। এবং এটা বিদেশি সংগঠন হ্যান্ডেল করবে না না না, একমাত্র মাস পারে, শুধু একটা পারে না। হ্যাঁ, আমরা যদি একটা পিপলস মুভমেন্ট করতে পারি যে আজাদ হিন্দ সরকারকে মান্যতা দেওয়া হোক অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং লেট দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিকাম আজাদ হিন্দ সরকার। তারপরে তো অটোমেটিক সবকিছুই এসে গেল। দেখুন আমাদের যদি আজকে পার্লামেন্টে ওরা রেজলিউশন, এখন আমাদের প্রেজেন্ট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা যদি একটা রেজলিউশনের দ্বারা, কনস্টিটিউশনাল এক্সপার্টস উইল অলসো স্পিক, তারপরে আইনগত যে বিভিন্ন চ্যানেলগুলোকে সেটা মোবিলাইজ করে জানতে হবে। যদি আমার
সাধারণ লজিক্যাল বুদ্ধিতে যেটা মনে হচ্ছে যে যদি প্রেজেন্ট পার্লামেন্ট যদি এটা অ্যাডপ্ট করে যে আজাদ হিন্দ সরকারের যে কনস্টিটিউশন ইজ আওয়ার কনস্টিটিউশন এবং আজাদ হিন্দ গভর্নমেন্টের যে পলিসিস, কেন ওগুলো তো ব্রিটিশ পলিসি নয়, ওটা তো ইন্ডিয়ান পলিসিস ফর ইন্ডিয়ান পিপল অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়া। Exactly. আর এখন যা কিছু চলছে, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কার ওপর নেতৃত্ব করছে, কোন পলিসির ওপর বা কোন ধাঁচার ওপর চলছে, সবই ব্রিটিশ পলিসি। এবং এই গভর্নমেন্ট তো অ্যাক্টিভ, এটা উঠিয়ে নেয়নি। যারা যেসব দেশ সমর্থন করেছিল তারা তো উঠিয়ে নেয়নি, এবং গভর্নমেন্ট তাহলে এটা চলছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখুন নেতাজি তো অ্যাজ আ হেড অফ স্টেট উনি তো সিজ ফায়ার ঘোষণা করেছিলেন কয়েকটা ইউনিটকে, and he has not surrendered to the British the allied forces. So এটা একটা লিগালি ভ্যালিড সরকার, আজাদ হিন্দ সরকারটি। এবং কত সাল পর্যন্ত নাকি ওটা চলতো, কোন হেডকোয়ার্টারও ছিল। হ্যাঁ, ওদের অনেক দিন রাশিয়াতে একটা এমবাসি, দূতাবাসও ছিল। যদি আন্তর্জাতিক নিয়মটা আছে একটু শুনতে চাই যে একটা স্বীকৃত গভর্নমেন্টকে কত লোক সংখ্যা হতে হবে ইত্যাদি। শুনুন, একটা স্বীকৃত সরকারের কাছে থাকতে হবে মোর দ্যান 2 মিলিয়ন পিপল। নেতাজির কাছে মোর দ্যান 2 মিলিয়ন পিপল ছিল। তার কিছু কনকার্ড এরিয়াস থাকতে হবে, সেটা নেতাজির কাছে ছিল। যেরকম ইন্টারন্যাশনাল ল মেনে দে হ্যাড আ ল্যান্ড, কনকার্ড ল্যান্ড, দে হ্যাড মোর দ্যান 2 মিলিয়ন পিপল অ্যান্ড দে হ্যাড আ ফুল ফ্লেজেড সরকার যার নাকি অর্থনীতি ছিল, তার একটা পলিসি কনস্টিটিউশন ছিল, প্লাস দে হ্যাড ডিফেন্স, দে হ্যাড আর্মি। আজকে আজাদ হিন্দ ফৌজটা কি, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট গরিলা ওয়ারফেয়ার নয়, ওটা একটা সরকারের ডিফেন্স উইং। এটা একটা সরকারের ডিফেন্স উইং, ফুল ফ্লেজেড সরকারের। হ্যাঁ, না ইতিহাসে তো জানানো হবেই না, কারণ তাহলে সাধারণ মানুষ ক্ষতি হয়ে যাবে। আর তারপরে আরেকটা যেটা ইন্টারন্যাশনাল মানে কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি যে কনস্টিটিউশন, ল্যান্ড, কনকার্ড ল্যান্ড, এন্ড ইট হ্যাজ টু গেট রেকগনিশন বাই ফিউ কান্ট্রিজ, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। সেটাও আজাদ হিন্দ সরকারের ছিল। সো ইটস আ ভ্যালিড সরকার। And it has never surrendered to any foreign force. Till date it is the only, হ্যাঁ, এটা একমাত্র সরকার যেটা এখনো রানিং। সুভাষ চন্দ্র বোস is His Excellency the President of a valid provisional government, as well as Prime Minister also. হ্যাঁ, as well as Prime Minister, এবং কিছুদিন উনি চিফ মিনিস্টার অফ সিঙ্গাপুরও ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, as per certain documents. ওনাকে কোনো বিদেশি শত্রুপক্ষ উইথাউট প্রসেস কেউ মার্ডার করতে পারে না, কেউ অ্যাসিসিনেট করতে পারে না, বিকজ হি ক্যান সলিসিট পলিটিক্যাল অ্যাসাইলাম উইথ এনি কান্ট্রি। এই জায়গাটাই আমরা বলতে চাইছি যে তার মতো ব্যক্তিত্বকে আজ পর্যন্ত বিশ্বের কোন রাষ্ট্র বলতে পারেনি তার কি হয়েছে। কোন দেশ পতাকা অর্ধনমিত রাখেনি, কোন রাষ্ট্রপ্রধান ভারতবর্ষে কনফারেন্স মেসেজ পাঠায়। আমার একটাই এখানে প্রশ্ন চিহ্ন জায়গায় বিভিন্ন মিডিয়া সোশ্যাল আমরা দেখছি অন্তদা যে আজ আপনিও হয়তো হ্যাঁ আপনিও ছিলেন, সেটাতে বলা হচ্ছে যে অ্যাঙ্কার বলছেন যে আজ নেতাজি বেঁচে থাকলে তার বয়স এত হতো। আমরা সার্টিফিকেট দেওয়ার কে? একদম তাই, একদম তাই। কোন কোন চ্যানেলে এখন এটা তথ্যের যে না, আমার এটাতে একদম পুরোপুরি স্ট্রংলি আমি এটাকে প্রোটেস্ট করছি। কেন করছি? কারণ নেতাজির ডেথ সার্টিফিকেট আপনি দেখান, হ্যাঁ ঠিক আছে, সরকারি ভাবে ঘোষণা করুন, তো নেতাজির ডেড বডির ছবি দেখান, একদম মানে অথেন্টিক্যাল একটা প্রুফ দেখান। কোন দেশ সারা ওয়ার্ল্ড দেখান, কেউ পারেনি। তাহলে আমি নেতাজি, আমাদের কাছে আমাদের নেতাজি জীবিত, as per law জীবিত। তাহলে আমার বলার কোনো রাইট নেই যে নেতাজি মৃত না। এই যে আমরা কিছুক্ষণ আগে ফোন ধরেছিলাম কর্নেল নিজামউদ্দিনের পুত্র, তাকে তার ছেলের সঙ্গে কথা বলা হলো যে বাবার একটু শরীরটা খারাপ হয়েছে। তার পাসপোর্ট আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি 1900 সালে তার জন্ম, তাহলে 115 বছর বয়স। তিনি ড্রাইভ করে মাঞ্চুরিয়া বর্ডার ক্রস করে, এবং তাকে আমরা দেখতে পাচ্ছি মোদি তার 5 হচ্ছেন, সেই সময় তিনি হঠাৎ একটা আমি নিজেও মে মাসে মিট করে এসেছি। উনি ওনার বাড়ির আঙ্গিনাটা প্রায় অনেকগুলো স্টেপ, প্রায় 30-40টা স্টেপ এগিয়ে আসতে হয়, সেই অবধি আমাকে পৌঁছে দিতে হচ্ছে। এবং একদম কিন্তু এটা আমরা ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবো না, কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল
আমরা মানতে পারলাম না। যদি মানাতে হয়, আমি বলবো এটাতে কোনো চ্যানেল কর্তৃপক্ষ হোক, কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি হোক, কেউ বলুক, কিন্তু নেতাজি মৃত এটা বলার আগে আমাকে নেতাজির ডেথ সার্টিফিকেট আমাদের পাবলিক এই ভুলটা কিন্তু মুখার্জি কমিশনে আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে অ্যাভারেজ 70-72 আয়ু, তার ভিত্তিতে বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র মৃত। এটা আমরা মুখার্জি কমিশনের রিপোর্টটা এসছে, তাতে এয়ার ক্র্যাশকে বাদ দেওয়া হয়েছে, চিতাভস্য ফেলানোর কথা বলা হয়েছে, এই কথাটা আমার বলা এর কিন্তু ব্যাখ্যা হয় না। একটু ইন্টারাপ্ট করছি যে নেতাজি মৃত, নেতাজি রাশিয়াতে মারা যাক, ফৈজাবাদে মারা যাক, তাইহুকুতে মারা যাক, নেতাজি মৃত, তাহলে ফাইল গুলো বেরোচ্ছে না কেন? একটা মৃত লোক ঠিক কথা, ঠিক কথা। এবং যারা বিভিন্ন তর্ক করেন, তাত্ত্বিকরা আছেন, রাজনীতিবিদরা আছেন, ডেড ইস্যু, তাহলে এত ভয় কেন? এত ভয় কেন? আমরা জানতে চাই, এবং তারা একটু অনুসন্ধান করুক, একটু খোলা মন নিয়ে বৈজ্ঞানিক ভাবনা চিন্তা করে দেখুক যে সোভিয়েত ইউনিয়নের গল্প যখন ডিসকার্ড করা হয়ে গেছে, উল্টো বিভিন্ন তথ্যগুলো আছে। আমরা জানতে পারছি যে সিবিআই হ্যান্ডরাইটিং এক্সপার্ট কি বলছেন, এটা দেখা দরকার। একদম শুধু তাই না, যারা অনেক বড় বড় কথা বলেন যে সাধু হবেন কেন, ওনার লাইফস্টাইল সাধু হবার মতো না, নেতাজির পাস্ট ইতিহাস জানেন না, তার জীবনটাই জানেন না, তার জীবনটা জানেন না, যেন এই কথা বলেন। অ্যাকচুয়ালি কি হয়ে গেছে যে আমাদের যারা মানে নেতাজিকে আমাদের থেকে সরিয়ে রেখে দিয়েছিলেন যেসব নেতৃত্ব, তারা আমাদের পুরো আইকিউ লেভেলটাকে এমন ন্যারো মাইন্ডেড করে দিয়েছে, এত ন্যারো করে দিয়েছে, ছোট আমরা হয়ে গেছি মানসিকভাবে, যে আমরা চিন্তা ভাবনা করতে পারি না যে একটা ভারত মাতার সেবক সে কতটা দূর যেতে পারে তার দেশকে উদ্ধার করার জন্য, তার মানুষদেরকে ফ্রিডম দেওয়ার জন্য। এই জন্য যদি নেতাজি সুভাষচন্দ্র, এই জন্যই তো বারবার নিজেদের সঙ্গে তারা তুলনা করছে, এটা ইন্টেনশনালি করা হয়েছে। এটা আমরা কতটুকু জানি, আপনি যদি বেঙ্গলে থাকতেন, আপনি বেঙ্গলে পড়াশোনা করেছেন, আপনি তাহলে কতটুকু জানেন আপনি ভগৎ সিং এর নিয়ে, কতটুকু জানেন আপনি চন্দ্রশেখর আজাদের নিয়ে, রাজগুরুর নিয়ে, কতটুকু জানি আমরা? কিছুই জানি না। হয়নি। আপনি গান্ধীজি কোন কোন আন্দোলন আপনি জানেন? গান্ধীজি, চাচা নেহেরু, অনেক কিছু জানি আমরা। এটা পুরোপুরি স্বাধীনতা থেকে এটা পুরোপুরি ম্যানিপুলেটেড করে নিয়ে আসা হয়েছে, যাতে আজকে আমরা যে এই যে কি করে দিদি যদি না জানি আমরা, দিবস ঘোষণা করা যায় না নেতাজির নামে, অথচ যে সমস্ত জাতীয় নেতা আছে পরপর লিস্ট করলে বিশাল বাহিনীর আজ পর্যন্ত যতগুলো ওয়ার হয়েছে, আজাদ হিন্দ বাহিনীর, আজাদ হিন্দ ফৌজের ওয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টদায়ক, সেই ওয়ারের কিছুই আমরা জানি না। এবং সেটা কোথায় প্রমাণিত হচ্ছে? জনমত সমীক্ষায় লন্ডনে, যে বিগত যুদ্ধগুলোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ যুদ্ধ হয়েছে। এই তুমি এটা যেটা বললে যে সেই আজাদ হিন্দ যুদ্ধটাকেই মুখ সেদ্ধ করে চেষ্টা হয়েছে, কত কষ্ট সেদ্ধ করে খেতে হয়েছে। সেই স্যাক্রিফাইসের কথা আজকে আমাদের স্টুডেন্টদের জানানো হবে না। অদ্ভুত। নেতাজির নামে যে দেশপ্রেম জেগে উঠবে সারা দেশে এবং যুব সমাজ উত্তেজিত হয়ে তারা সঠিক রাস্তা বিষয় প্রশ্ন করবে তাদের নেতৃত্বের কাছে, সেই ভয়তে নেতাজির সত্যটা বের করা হচ্ছে না। এটাই হচ্ছে গিয়ে পরম সত্য। এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক নেতারা যারা নাকি বিদেশি শক্তির এবং বিভিন্ন আদার্সদের পাল্লায় পড়ে তাদের কৃতদাসের মতন করে কাজকর্ম করছে, দেশদ্রোহিতা করছে, তারা তাই জন্য এতদিন ধরে ভয় যারা দেশভাগের পর পর যারা ক্ষমতা এসেছিল তারাই তো মেশিনে এটা ঠিক করে দিয়েছিল যে কতটুকু। শুনুন, নেহেরু এবং গান্ধীজি এবং প্যাটেল এরা সবাই ইনভলভ ছিল নেতাজির যাতে বিষয়ে আর বেশি লোক না জানতে পারে। আচ্ছা, তো তুমি তো এই সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধু সন্তের সঙ্গে মিট করে ঘুরে এলে, কি রিয়াকশন পেলে নেতাজি সম্পর্কে? নেতাজি সম্পর্কে আজ পর্যন্ত কোনো সন্তকে দেখলাম না যে নেগেটিভ ভাব। তাদের সবসময় পজিটিভ এবং প্রচন্ড পাওয়ারফুলি তারা বলছে। অঞ্চলে গেছো, হিমালয়ের বিভিন্ন জায়গায় গেছো, সবচেয়ে পজিটিভ খবর, সবচেয়ে পজিটিভ খবর তারা বলছেন। তাদের কথা হচ্ছে এক কথার সিমিলার, মানে এই কথাটার সিমিলারিটি আমি মিনিমাম আমি বলছি 10 থেকে 12 জন ভালো সন্ত, মানে উচ্চকোটির সন্তের কাছে ভাবাই না वो आ रहे हैं, এবারে वो आ रहे हैं, उनका उम्र हो गया है। কিছু কিছু সন্ত যাদের উমর আরো বেশি, তাদের আমি কোশ্চেন করেছি এটা কি করে সম্ভব, 115 বছর 116 বছর বয়স, বলছে তাহলে তো তোমাকে আমাকেও অবিশ্বাস করা উচিত, আমার এত বছর বয়স। এবার বলছেন, এবার ওনার কথা হচ্ছে বলছে তোমার আমার চেয়ে বেশি অ্যাক্টিভ সে,
से जोगियों का जोगी है। তো যোগীও কা যোগী, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, এবারে শ্রেষ্ঠ। এবারে এই যে আধ্যাত্মবাদ, একদিকে আধ্যাত্মবাদ, একদিকে রাজনীতি দর্শন ওনার, একদিকে একটা ওয়ারিয়ার, কমপ্লিট একটা মানে মুক্ত প্রতীক ন্যাশনালিজমের। একটা ভারতবর্ষ যে দেশ, যে দেশ বিখ্যাত, আমার ভারতবর্ষ প্রসিদ্ধ হচ্ছে আধ্যাত্মবাদের জন্য, আধ্যাত্মবাদের দেশ বলে। সেখান থেকে আমার সামরিক, আমার দেশকে রক্ষা করার জন্য সামরিক শক্তিকে চাই। তিনি একটা যোদ্ধা, তিনি একজন দেশকে রাজতান্ত্রিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতির দরকার, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি একটা কমপ্লিট ন্যাশনালিজমের একটা মুক্ত প্রতীক। এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যানেলে, এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করেছি বা করছি, দর্শকদের তরফ থেকে কিন্তু আন্তরিকভাবে দারুণ সাড়া পাওয়া যায়। এবং এখান থেকে আমি বলতে চাইবো, আমরা রাজনীতির দিকে তাকিয়েছিলাম, আমরা রাজনীতি, আমরা পলিটিক্যাল পার্টিদের কাছে আর্জি জানিয়েছি, আমরা সবাই সবকিছু করছি, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো যে একটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত যে আপনারা মাঠে নামুন, আপনারাও সত্যটাকে অনুসন্ধান করার চেষ্টা করুন, সত্যের আন্দোলন হোক। একদম সত্যের আন্দোলন হবে। তারা তাদের কাজটা করতে, যদি তাদের উপরে কোনো চাপ থাকে, তাদের কাজটা করতে সুবিধা হবে। আপনারা শুনবেন যে এই সত্যের জন্যই কিন্তু আমরা আজকে আলোচনায় বসেছি, এই সত্য উদ্ঘাটনের জন্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের সামনে বসে আছেন। একদম। এবং এই সত্যের জন্যই কিন্তু ভারতবর্ষ জুড়ে একটা ঝড় উঠেছে, এবং চিন্তা চেতনার ঝড়টাই বড় কথা, রাজনৈতিক ঝড় না, চিন্তা চেতনার বিপ্লবটাই বড় কথা। এবং আমরা আশা করব আরো আরো অনেক সত্য উঠে আসবে, তাই তো? আমরা সবাই, আমরা যারা আছি, আমরা আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর নমস্কার।